ডোনাল্ড ট্রাম্প গতকালকে তো হুমকি দিছিল যে 48 ঘন্টার মধ্যে ইরান যদি আত্মসমর্পণ না করে অথবা ওই যে হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ইরানের যত ব্রিজ আছে, তারপরে পেট্রোকেমিক্যাল কোম্পানি আছে, এগুলো ধূলিসাৎ করে দিবে, তাই না? এটা তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল। বাট ইসরায়েল কিন্তু অত দেরি করতে রাজি না, তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। এবং এই যে উত্তর পশ্চিম ইরানের মাসার বলে একটা শহরে, সেখানে একটা বিশাল পেট্রোকেমিক্যাল কোম্পানি আছে বা ফ্যাসিলিটি আছে, সেখানে কিন্তু ইসরায়েল গিয়ে বোমা মেরে ওটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ এতদিন ধরে মিলিটারি ফ্যাসিলিটিকেই টার্গেট করে আসছিল এই আমেরিকা এবং ইসরায়েল। তো মনে হয় যে মিলিটারি ফ্যাসিলিটি ধ্বংস করতে করতে আর তেমন কিছু নাই, থাকলেও হালকা পাতলা কিছু থাকতে পারে। ওই পাহাড়ের মধ্যে যদি মানে করে আর কি, তাহলে সেগুলো থাকতে পারে। তাও খুব বেশি থাকবে মনে হয় না, কতইবার পাহাড়ের মধ্যে এগুলো বানিয়েছে, তাই না? তো এখন মিলিটারি ফ্যাসিলিটিগুলো যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে এরপরেও যখন ইরানিরা দমে যাচ্ছে না, তারা আত্মসমর্পণ করছে না, এরপরেও তারা মৃত্যু পর্যন্ত লড়াই করবে রক্তবীজের ঝাড়ের মতো, আবার নতুন করে বেরিয়ে এসে তারা যুদ্ধের হুঙ্কার দিচ্ছে। এবং এখনও ঘাপসিতে লুকিয়ে রাখা যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল বা ক্রুইজ মিসাইল এবং একই সঙ্গে ড্রোন আছে, এগুলো যখন এখনও উড়াচ্ছে, তাহলে আমেরিকা এবং ইসরায়েলের এখন লক্ষ্য কী হতে পারে? যে এই ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে, ওই যে ডোনাল্ড ট্রাম্প বলছিল না যে এদেরকে প্রস্তর যুগে পাঠানো হবে। ডোনাল্ড ট্রাম্প তো সময় দিয়েছিল, বাট ইসরায়েল সময় দিতে রাজি না। কারণ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার চাইতে ইসরায়েল তো সবচাইতে বেশি ভুক্তভোগী, তাই না? এই ইসরায়েলের পেছনেই তো দশকের পর দশক ধরে এই যে ইরান, এই যে হামাস, তারপর হেজবুল্লাহ এবং হুতি দিয়ে এই ইসরায়েলকে কম জ্বালাতন করে না। ইসরায়েলের কম ক্ষতি কিন্তু এই গত কয়েক বছরে কম করে নাই। ওই অনেক দূরে বসে থেকে ইরানের এই মোল্লারা, তারা ওই টাকা পয়সা অস্ত্রপাতি দিত, তারা যে তেল বিক্রি করতো, এইগুলা দিয়ে তাদের দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন না করে তারা ইসরায়েলকে ধ্বংস করার জন্য তারা টাকা পয়সা অস্ত্রপাতি দিত কি হেজবুল্লাহকে, লেবাননে। তারা অস্ত্রপাতি দিত কোথায়? দিত ওই যে গাজার হামাসকে, তারপরে ওই যে ইয়েমেনের হুতিকে। আর এরা ওই ইসলামী জোশে, অর্থাৎ জিহাদি জোশে উদ্বুদ্ধ হয়ে, যেহেতু ওই যে ইসরায়েলের ওরা তো ইহুদি, তাই না? তো স্বাভাবিকভাবে ইহুদিদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলে তখন মুমিন মুসলমানরা খুব বেশি উৎসাহিত হয়। তো দশকের পর দশক ধরে কিন্তু এই কাজগুলো ইরান করে যাচ্ছিল, এবং তখন কিন্তু একটুও কখনো ভাবে নাই যে ফলশ্রুতি কী হতে পারে। তো ফলশ্রুতি যা হওয়ার তা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আজকে থেকে 35-36 দিন আগে। তাদের বড় বড় নেতা যেগুলো ছিল সব অলরেডি জাহান্নামের রাস্তা তাদেরকে ধরিয়ে দিয়েছে। এখন তারা জাহান্নামে না জান্নাতে আছে কে জানে। এবং একের পর এক যারা এসে ওই IRGCর কমান্ডার হচ্ছে বা অমুক হচ্ছে সমুক হচ্ছে, সবগুলোকে কিন্তু নিকেশ করে দেওয়া হচ্ছে। বাট ওই যে রক্তবীজের ঝাড়ের মতো ওরা মৃত্যুর নেশায় ওদের পেয়ে বসছে। এবং এর মধ্যে আমরা যে খবরগুলো আসলে জানতাম না, সেটা হলো যে ওরা ওদের দেশকে মৃত্যুকূপে পরিণত করছে, দোজখে পরিণত করছে, ঠিকই আছে, কিন্তু ব্যক্তিগতভাবে ওরা ওদের পরিবারের সদস্যদেরকে কিন্তু আবার যে দেশকে তারা ঘৃণা করে, এই যে আমেরিকা, সেখানে পাঠিয়ে দিয়েছে, তাই না? আমরা কিন্তু সেটা দেখলাম। এবং এটা আমরা জানতাম না, যদি না আমেরিকা তাদেরকে ধরে ধরে তাদের ওই স্টেটাস রিভোক করে যদি পাছায় লাথি দিয়ে আমেরিকাতে বের করে না দিত, তাহলে কিন্তু আমরা এটা জানতে পারতাম না। সম্ভবত আমেরিকা এই কাজটা করছে সারা দুনিয়াকে দেখানোর জন্য যে এরা কত বড় ভণ্ড। আমার কাছে সেটাই মনে হয়। এটা ওয়ান কাইন্ড অফ বিজ্ঞাপন, অ্যাডভার্টিজমেন্ট, যে দেখো ওরা ইরানে সাধারণ জনগণের জীবনযাত্রাকে জাহান্নামের আগুনে পরিণত করেছে। বাট ওদের পরিবারের লোকজন দেখো আমেরিকা বা ইউরোপে বসে ল্যাভিশ লাইফ লিড করে, রং তামাশায় মত্ত আছে। অর্থাৎ তারা কিন্তু জাথি মাতাল তালে ঠিক, অর্থাৎ নিজেরা ওখানে সাতবাড়ি করছে, এবং তারা তো অবশ্যই রঙ্গ তামাশার জীবনযাপন করে, তাই না? সাধারণ মানুষের জীবনযাপনকে করছে কঠিন থেকে কঠিনতর,
বাট তাদের পরিবারের লোকজনরা যাতে কোনো কষ্ট দুঃখ না পায় এজন্য তাদেরকে পাঠিয়ে দিয়েছে ইউরোপ, আমেরিকা, কানাডা এই সমস্ত দেশে। তো আমেরিকা কিন্তু এখন জেনুইন কাজ করছে, ওদেরকে ধরে ধরে খুঁজে খুঁজে ওদের স্ট্যাটাস রিভোক করে দিয়ে তাদের ভাষায় দুটো লাথি দিয়ে ওই আমেরিকা থেকে বের করে দিচ্ছে। এখন কোন দেশে বের করে দিচ্ছে কে জানে, খোদ আমেরিকা ইরানে দিচ্ছে কিনা, ইরানে কি এখন ফ্লাইট আছে নাকি, না নাই বলেই তো মনে হয়। তো যাই হোক, এত এই 35-36 দিন যুদ্ধ চললো, কত মানুষ মারা গেল, অর্থাৎ নেতাগোতা সব মারা গেল, কিন্তু তারপরেও তারা প্রতিজ্ঞা করেছে তারা সবাই জাহান্নামের রাস্তার আগুনে পুড়বে, এবং এই হেতু তারা একের পর এক এসে গর্ত থেকে বের হয়ে এসে তারা কিন্তু এখনও ওই যে তাদের এখনও হাতে থাকা অল্প কিছু মিসাইল এবং ওই যে ড্রোন সেগুলো মেরে তারা জানান দেওয়ার চেষ্টা করছে। আবার ওই তাদের আবার ফলোয়াররা বলছে ইরান এমন একটা জাতি যারা কোনো দিন পদানত হয় না। আরে বাবা, ইরান পদানত হয় না মানে? এরা ইতিহাস জানে? ইরান পদানত হয় না মানে? ওখানে যে পার্সিয়ান সাম্রাজ্য ছিল সেটা কি আরবদের কাছে পদানত হয়ে তারপরে আজকের এই ধর্মান্ধ ইরানে পরিণত হয়েছে না? এরা কি ইতিহাস জানে? না জেনে, না শুনে, না বুঝে উল্টাপাল্টা কথাবার্তা বলে। ইরান তো আসলে একটা সভ্য উন্নত দেশ ছিল। পার্সিয়ান যে সভ্যতা, এটা একসময় এই গোটা মানব সভ্যতায় জল করে জ্বলতো না? তো সেটা তো অতীত ইতিহাস। 1300 বছর আগে যখন এই বর্বর আরবরা এসে এই ইরান দখল করে ইরানের কালচার, সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের যে আতুড়ঘর সব ধ্বংস করে দিয়ে সেখানে তারা ইসলাম দিয়ে সাজালো না। এরপরেও কিন্তু কিছুদিন তারা জ্ঞান বিজ্ঞানের চেষ্টা করছিল, বাট যখন ইমাম গাজ্জালির আবির্ভাব ঘটল তখনই তো ওদের জ্ঞান বিজ্ঞানের যাবতীয় প্রচেষ্টা সব শেষ হয়ে গেল, তাই না? যে আব্বাসীয় খিলাফতের সময় যে ওই আল রাজি ইবনে সিনা, তারপরে আবু রুশদ, কত জ্ঞানীগুণীদের নাম আমরা শুনতাম যে তারা কত কী। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা নাকি এদের কথা বলে যে দেখো মুসলমানদের কীর্তি, মানে আসলে মুসলমানদের না, মানে বলার চেষ্টা করে যে ইসলামের কীর্তি, তা ওরা কি কোরআন হাদিস গবেষণা করে ওখানে জ্ঞানবিদ্যা চর্চা করতো নাকি? জি না, তারা বস্তুত ওই প্রাচীন গ্রিক দর্শন, ওই অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, বিশেষ করে প্লেটোর দর্শন, অ্যারিস্টটলের দর্শন এবং আরও অন্যান্য যে ডেমোক্রিটাস যারা ছিল তাদের জ্ঞানবিদ্যাগুলো এখানে এনে তারা ওইগুলো ফার্সি এবং আরবিতে অনুবাদ করেই সেইগুলো চর্চা করতো। এটাই ছিল ওদের জ্ঞান বিজ্ঞানের উন্নতির মূল কারণ। কিন্তু এইটা গোপন করে এরা এমন ভাব করে, মানে যারা মুমিন মুসলমান, যে এরা কোরআন হাদিস চর্চা করেই মনে ওইগুলা করছিল। জি না, এবং সত্যিকার অর্থে এরাই জ্ঞান চর্চা করতে গিয়ে অধিকাংশ সব ইসলাম ত্যাগী হয়ে গেছিলো। মানে ইসলাম সম্পর্কে তাদের সন্দেহ মনের মধ্যে দানা বাঁধছিল এবং যেগুলো তাদের চিন্তা চেতনা কথাবার্তায় প্রকাশ পেত, এবং যে কারণে ওই সময়ের যে ওই সুলতানরা ছিল তারা কিন্তু এদেরকে ওই মুরতাদ হিসেবে ঘোষণা করে এদের কল্লার দাম নির্ধারণ করছিল, এবং এরা পালিয়ে বেড়াতো। এই যে আবু রুশদ, তারপরে মনে করেন যে ইবনে সিনা, এরা পালিয়ে বেড়াতো না? এগুলা কি মানে জানে না তো কেন পালিয়ে বেড়াতো? এরা যদি ওইখানে এত সম্মানিত হতো তাহলে তো পালিয়ে বেড়ানোর কোনো বিষয় থাকতো না। বস্তুত ওইখানে মোল্লাতন্ত্রের উদ্ভব হওয়ায়, অর্থাৎ আজকে যে মোল্লাতন্ত্র এখানে রাজত্ব করছে, এটার উদ্ভব হওয়াই কিন্তু ইরান ধ্বংস হয়ে যায়, অর্থাৎ ওদের যে জ্ঞান বিজ্ঞানের প্রতি যে আগ্রহ এটা শেষ হয়ে যায়। এইটা কিন্তু বলে না, এটা কিন্তু দেখবেন যে কেউ বলে না। হ্যাঁ, তো যাই হোক, এই ইরান নাকি কারো দ্বারা কোনো দিন পরাধীন হয় না। আরে অসভ্য বর্বর আরবদের দ্বারাই তো পরাধীন হয়েছিল, তাই না? এটাই তো আমরা জানি, ইতিহাস তো সেটাই বলে। ওদের যে অত্যন্ত উন্নত পার্সিয়ান সভ্যতা সেটা ধ্বংস হয়ে গেছিলো সেই বর্বর আরবদের দ্বারা। তো এইটা না, মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই যে আরবদের দ্বারা যে ক্যাপচার হয়েছিল, এটা তো ইসলামের দ্বারা ক্যাপচার হয়েছিল, তাই না? তো এটা তাদের কাছে বিশাল ব্যাপার, কিন্তু তারা জানে না যে এরা এই জায়গায় ক্যাপচার করছিল বলেই আরব এই পার্সিয়ান সভ্যতাটা ধ্বংস হয়ে গেছে। অবশ্য ধ্বংস হয়ে যায় এটা বিশ্বাস করে না, এরা মনে করে এটাই উন্নতি, অর্থাৎ অন্ধকারটাকেই তারা আলো মনে করে। অ্যান্ড দিস ইজ দেয়ার মেন্টাল প্রবলেম। তো যাই হোক, যদিও ডোনাল্ড ট্রাম্প বলছিল একটু রয়েস হয়ে কিছু করবে, কিন্তু ইসরায়েলের অত ধৈর্য নাই, কারণ তারা জানে এরা 2 দিন পরে যদি যুদ্ধ হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে এরা অর্থনৈতিকভাবে যদি সক্ষম রয়ে যায় তাহলে আবার শুরু করবে আগের মতো, অর্থাৎ সেই সুযোগ তো দেওয়া যাবে না। এই ইরানকে অন্তত কমসে কম 50 বছর পিছনে ঠেলে দিতে হবে, যে আজকের এই যে অবস্থা, এই অবস্থায় ফিরতেই তাদের 50 বছর লাগবে। ততদিন ইসরায়েল কোথায় কোন দিকে কী হয়ে যাবে সেটা
সময় বলে দিবে। বাট ইসরায়েলের লক্ষ্য হচ্ছে এখন যতটা পারা যায় এদের অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিতে হবে, তাতে যা হয় হবে। তো এটাই হচ্ছে বক্তব্য। ধন্যবাদ।